গুড মর্নিং। পার্সোনাল ফাইন্যান্সে একটা খুব মজার কথা আছে যে গরিব মধ্যবিত্তরা ব্যাংকে টাকা রাখে আর উদ্যোগপতি শিল্পপতি তারা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে তারা সম্পদ তৈরি করে। অর্থাৎ সাধারণ মানুষের ফিনান্সিয়াল লিটারেসির অভাবের জন্যে তারা বিনিয়োগের পথ জানে না, কিভাবে টাকা সঞ্চিত টাকা বিনিয়োগ করতে হবে, কি করে টাকা বাড়াতে হবে, সেই পদ্ধতিগুলো তাদের জানা নেই। তাই তারা তাদের সঞ্চয়ের টাকা নিয়ে ব্যাংকে রাখে। এই মুহূর্তে ভারতবর্ষে মোট জনসংখ্যার 18 বছরের উপরে যাদের বয়স তাদের 90% ব্যাংকের পাসবই আছে। প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি একে বলেছিলেন ফিনান্সিয়াল ইনক্লুশন। এটা যেন একটা বিশাল মাইলস্টোন, কোটি কোটি মানুষের পাসবই আছে। আপনারা ভাববেন তাহলে 90% মানুষের ব্যাংকে পাসবই আছে, তার মানে তাদের সঞ্চয় আছে, তারা ব্যাংকে টাকা জমায়। একেবারে ভুল, মূর্খের স্বর্গে বাস করছেন। সরকারি অনুদান, খোরপোশ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্যে ব্যাংকে এরা অ্যাকাউন্ট করে। জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাকাউন্ট হচ্ছে। এরা ব্যাংকে যায় ভিক্ষা নিতে। গরিব মানুষের কোনো উন্নতি হচ্ছে না। তারা যে তিমিরে ছিল, যে অভাবের ভিতর ছিল সেখানেই আছে। পাসবই দিয়ে কি আর অর্থনৈতিক উন্নতি হয়? একটা পাসবই হাতে ধরিয়ে দিলাম। এটা হচ্ছে সরকারি ভর্তুকি এবং সাহায্য, 100 দিনের কাজের টাকা, কৃষকের ভর্তুকি, এই সমস্ত ভর্তুকির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। গ্যাসের সাবসিডি। অতএব সবাইকেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। তার মানে এই নয় যে আমাদের সঞ্চয়ের হার বেড়ে গেছে, সাধারণ মানুষ সঞ্চয় করছে, ব্যাংকে টাকা জমা রাখছে, তা না। এটা সরকারি ডোল বা সাহায্য নেবার জন্যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে, সেই জন্যেই এত এত অ্যাকাউন্ট তৈরি হয়েছে। একে এরা বলছে ফিনান্সিয়াল ইনক্লুশন। যেন একটা বিশাল মাইলস্টোন অর্জন করেছে, এরকম একটা আওয়াজ যে কোটি কোটি মানুষের ব্যাংকে বই আছে। তাদের অন্য কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডে দেখা যাবে না, শুধু ওই ব্যাংকে একটা করে বই আছে। সরকারি সাহায্য টাকা তোলার জন্য ওই বইটা করা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় এটা না। আমাদের আলোচনার বিষয় ব্যাংক কী করে কাজ করে, ব্যাংকের বিজনেস মডেলটা কী, এবং আমাদের টাকা ব্যাংকে কতটা নিরাপদ। এটা যারা আমাদের ব্যাংকে টাকা রাখি তাদের যেমন দরকার, তেমন ছাত্রছাত্রী যারা ইকোনমিক্স বা কমার্স নিয়ে পড়ছেন তাদেরও এই বিষয়টা তাদের পড়াশোনার জন্যও দরকার। সেটাই আমরা আলোচনা করব। তার আগে আমরা একটুখানি আলোচনা করে নিই যে এই ব্যাংক শব্দটা কোথা থেকে এলো। ব্যাংক শব্দটার উৎপত্তি মোটামুটি মিডিয়েভাল এজে, অর্থাৎ মধ্যযুগে ইউরোপের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল ইটালি। রোম সাম্রাজ্যে পতন হয়ে গেছে তার অনেক আগে, কিন্তু ইটালি ছিল ইউরোপের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। শুধু ইউরোপ না, এশিয়া, আফ্রিকা সমস্ত জায়গা থেকে, অটোমান সাম্রাজ্য থেকে সকলে জলপথে ব্যবসা বাণিজ্য করতে ইটালিতে যেত। এটা এ পর্যন্ত ঠিক আছে। এই ইটালির একটা শহর সমুদ্র তীরে, পিসা শহর, এখানে এই যারা ব্যবসা করতেন এদের ভিতর কিছু মানুষ তারা ওখানে বসে
টাকা পয়সার লেনদেন করতেন। এই যে বিভিন্ন দেশের কারেন্সি এটা এক্সচেঞ্জ করত। ইটালিতে একটা কথা আছে ব্যাংকো, BANC, আর ফরাসিতে সেটাকে বলা হয় ব্যাংকুয়েও। এই কথার অর্থ হচ্ছে বেঞ্চ। তারা এই পিসা শহরের সমুদ্র তীরে বেঞ্চে বসে নিজেদের ভিতর বিভিন্ন কারেন্সির লেনদেন করতেন। এই ব্যাংকো থেকে পরবর্তীকালে ব্যাংক শব্দের জন্ম। তাহলে আমরা ব্যাংক শব্দের অরিজিনটা জানলাম। ব্যাংকো থেকে, ব্যাংক মানে বেঞ্চ, বেঞ্চে বসে কিছু মানি এক্সচেঞ্জার তারা অর্থের কারেন্সির লেনদেন করতেন, বিনিময় করতেন। এই বেঞ্চ শব্দ থেকে, ব্যাংকো থেকে ব্যাংক কথাটা এসেছে। মোটামুটি দেখা যাচ্ছে ফর্মাল বা স্ট্যান্ডার্ড ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু হয় ইটালিতে 1157 সালে ব্যাংক অফ ভেনিস বলে। আর ভারতবর্ষে প্রথম ব্যাংক 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান, এবং সে ব্যাপারে আমরা গর্ব করতে পারি বাঙালিরা। সেটা কলকাতায়, তখন কলকাতা ব্রিটিশের রাজত্বের রাজধানী। 1770 খ্রিস্টাব্দে কলকাতায় ব্যাংক অফ হিন্দুস্তান স্থাপিত হয়। এটাই ভারতের প্রথম ফর্মাল বা স্ট্রাকচার্ড ব্যাংক। আজকে আমরা তো বললাম যে বিজনেস মডেলটা আলোচনা করব। তার আগে আমার বন্ধুদের বলা, যেটা প্রতিদিনই বলি, যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, মনে হয় এটা প্রয়োজনীয়, তাহলে আপনারা লাইক করুন, অনেক অনেক লাইক করুন। আর এই আপনার একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে, অনেকটা উৎসাহ যোগায় এই বৃদ্ধ বয়সে এই কাজগুলো করতে। আর আপনাদের বন্ধুদের ভিতর শেয়ার করে দিন, কমেন্ট করুন আপনারা নেক্সট ভিডিও কিসের উপর পেতে চান, এবং আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে সেটা জানান। তাহলে আমি নিজেকে আরও পরিশীলিত করতে পারবো, আরও উন্নত করতে পারবো, এবং আমার ভালো লাগবে, এবং আমি ইন্সপায়ারেশন পাবো। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের বলবো লাল সাবস্ক্রিপশন বাটনটা হিট করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনার ইউটিউব পেজে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক মানুষ, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। এবার আসি আমরা বিজনেস মডেল আলোচনার প্রথম ধাপ, যে ব্যাংক কি করে কাজ করে। ব্যাংক কি করে কাজ করে? ব্যাংকে লোকে টাকা জমা রাখে। তা আমাদের অনেকের ধারণা ব্যাংক বোধহয় এই যে ধরুন 1000 লোক 100 কোটি টাকা জমা দিল, নানাভাবে নানা জনে নানা অ্যামাউন্ট জমা দিয়ে 100 কোটি টাকা জমা হলো। এই 100 কোটি বুঝি ব্যাংক তার একটা বিশাল সিন্ধুকে রেখে দেয়, দিয়ে অনেকগুলো তালা ফালা দিয়ে পাহারাদার রেখে পাহারা দেয়। যখন আপনার টাকার দরকার হবে তখন সিন্ধুক খুলে টাকা বের করে আপনাকে দিয়ে দেবে। একেবারেই না। আপনারা ভাবতেই পারবেন না যে আপনারা যে টাকা জমা দিচ্ছেন তার বেশিরভাগটাই সঙ্গে সঙ্গেই প্রায় বেরিয়ে যাচ্ছে লোন হিসেবে। বড় বড় উদ্যোগপতি, শিল্পপতি, এরা আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, তখন এরাই লোন নিত শুধু। তখন সাধারণ মানুষ, নিম্নবিত্ত, কৃষক, মধ্যবিত্ত, এরা লোনের প্রশ্নই ছিল না। তার কারণ
তখন আপনারা ভেবে দেখুন, ছোটোবেলায় ছোট শহর, গ্রাম, কোথাও কোনো ব্যাংক দেখেছেন কি? দেখেননি। একমাত্র মেট্রো শহর ছাড়া এবং আরেকটু বড় শহর ছাড়া কোথাও ব্যাংক ছিল না 70-এর আগে পর্যন্ত। 60-এর দশকের আগে পর্যন্ত কোথাও কোনো ব্যাংক ছিল না। ছোট শহর, মাঝারি শহর, গ্রাম গঞ্জ, কোথাও কোনো ব্যাংক ছিল না। অর্থাৎ ব্যাংকের সাথে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। বড় বড় শহরে ব্যাংক থাকতো, কিছু ধনী মানুষ ব্যাংকে টাকা রাখতেন, মধ্যবিত্তরা কিছু টাকা রাখতেন, সেই টাকা চলে যেত শিল্পপতিদের কাছে লোন হিসেবে। এখন প্রশ্ন কি, টাকা ঢুকলো, টাকা এখানে থাকছে না, টাকা বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, এবার এরা যদি সময় মতো টাকা ফেরত না দেয়, তাহলে যারা জমা দিয়েছেন তারা যখন টাকা চাইবেন, টাকা দেবে কেমন করে? দিতে পারবে না। তাই তখন প্রায় ব্যাংক রান হতো। ব্যাংক রান মানে ব্যাংক দেউলিয়া, সবাই ঝাঁপিয়ে পড়লো কোনো একটা গুজব শুনে যে ব্যাংকে টাকা নেই, সবাই চলে গেল ব্যাংকে টাকা তুলতে একসাথে। এবং ব্যাংকের ভাড়ারে ওই রকম টাকা রাখা থাকে না, তখন কি হতো? ব্যাংক হাত তুলে দিত, তাকে বলতো ব্যাংক রান। তখন প্রায় এরকম ব্যাংক রান হতো, শখে সব ব্যাংক রান হতো, ব্যাংক দেউলিয়া হয়ে যেত, যা জমা ছিল ভোগে। কিন্তু তারপরে আস্তে আস্তে সিস্টেম বদলাতে থাকলো, নিয়ন্ত্রণ আসতে থাকলো। এখন কি হয়? এখন সমস্ত ব্যাংকের উপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক সব দেশে। আমাদের দেশে যেমন সেন্ট্রাল ব্যাংকে বলা হয় রিজার্ভ ব্যাংক। এই রিজার্ভ ব্যাংক নানা রকম নিয়ন্ত্রণ আছে, যাতে ব্যাংকগুলো যা ইচ্ছে করতে না পারে। কি নিয়ন্ত্রণ আছে? যেমন বলা আছে ক্যাশ রিজার্ভ রেশিও, নগদ টাকা সবসময় রাখতে হবে হাতে। কত? এই মুহূর্তে আপনার যত ডিপোজিট ব্যাংকে, সেই ডিপোজিটের অন্তত 4.5% ক্যাশ রিজার্ভ রেশিও রাখতে হবে। কখনো 4% বলে, কখনো 4.25 হয়। এই মুহূর্তে আছে 4.5% CRR, ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকে রাখতেই হবে, নগদ টাকায় একেবারে। আর কি? আর একটা আছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রিজার্ভ, SLR, সেটা এই মুহূর্তে আছে 20%। আইন অনুযায়ী রিজার্ভ ব্যাংক ম্যাক্সিমাম 40% পর্যন্ত সেটা করতে পারে। সেটা কি? এই SLR হচ্ছে একেবারে নগদ রাখতে হবে না, আপনি সোনাতে এই 20% সোনাতে রাখতে পারেন, গভর্নমেন্টের বন্ডে রাখতে পারেন, কর্পোরেট বন্ডে রাখতে পারেন। এই রকম লিকুইড অ্যাসেট আপনাকে রাখতে হবে, যাতে বিপদ বুঝলে টাকাটা সহজে আপনি ঘরে নিয়ে আসতে পারেন। তাহলে এদিকে 4.5, এদিকে 20, 24.5 আপনাকে লিকুইড অবস্থায় রাখতে হবে। বাকি টাকা, তার মানে 70-75 ভাগ টাকা আপনি এবার লোন হিসেবে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্যাংকের সিস্টেম। এখন দৈনন্দিন একটা ব্যাংকের শাখায় আপনি কল্পনা করতে পারবেন, একটা ব্যাংকের শাখার যদি ডিপোজিট হয় 100 কোটি, সেখানে ক্যাশ থাকে হয়তো 8 লাখ কি 10 লাখ টাকা। তার কারণ প্রতিদিন কেউ সব টাকা তুলতে আসে না স্বাভাবিক অবস্থায়, এবং প্রতিদিন আবার লোকের নতুন টাকা জমা দিতে আসে, যার ফলে যত টাকা রোজ জমা পড়ছে আর যত টাকা লোকে তুলতে আসছে, প্রায় এই দুটো সমান সমান হয়ে যায়। একটু 19-20 হয় হয়তো, কখনো কখনো একটু হয়তো ব্যবধান বাড়ে। তাই এই 8-10 লাখ টাকা ব্যাংকের সিন্ধুকে রাখলে, 100 কোটির জায়গায় 8-10 লাখ টাকা ব্যাংকের সিন্ধুকে রাখলেই ব্যাংক সুস্থভাবে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে। এইটা হলো ব্যাংকের কাজ, বেসিক কাজ ছিল।
ফান্ডামেন্টাল বিজনেস স্ট্রাকচার অফ ব্যাংক। ডিপোজিট আসছে, সেটা লোন হিসেবে কিছু টাকা রেখে বাকি টাকা লোন হিসেবে বেরিয়ে যাচ্ছে। এবং এবার আমরা আলোচনা করব ব্যাংকের তাহলে আয় হবে কেমন করে, আয় হয় কেমন করে। এটা আমাদের দ্বিতীয় আলোচনা, যে ব্যাংক, হাউ ব্যাংক আর্নস মানি, হাউ ব্যাংক মেক্স প্রফিট। দ্বিতীয় ধাপে আমরা এই আলোচনা করব। ব্যাংক ধরুন ডিপোজিট নিচ্ছে, ধরুন কারেন্ট ডিপোজিটে ব্যাংক কোনো সুদ দেয় না, এটা আপনারা জানেন। ব্যবসায়িক লেনদেনের জন্য যে কারেন্ট ডিপোজিট করা হয়, যেখানে রোজ যত ইচ্ছে টাকা জমা দেওয়া যায়, যতটা ইচ্ছে টাকা তোলা যায়, কোনো রেস্ট্রিকশান নেই, সেই অ্যাকাউন্টে কোনো সুদ দেয় না। সেভিংস অ্যাকাউন্টে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যে অ্যাকাউন্ট করি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। মাঝে মাঝে টাকা জমা দিই, কিছু টাকা বাঁচলে জমা দিই, আবার প্রয়োজন হলো, অসুখ বিসুখ হলো, প্রয়োজন হলো টাকা তুলে নিই, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেখানে এখন 3, 3.5, 4, খুব বেশি হলে 4.5, এই হচ্ছে সুদ। আর তৃতীয় হচ্ছে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, মেয়াদি ডিপোজিট, যা একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি তুলবেন বলে রেখে দিয়েছেন, মেয়াদের জন্য রেখে দিয়েছেন, সেখানে এখন 6 থেকে 7% সুদ। এবার এই টোটাল ডিপোজিটের গড় করে তার ইন্টারেস্টের গড় যদি করা যায়, দেখা যায় ব্যাংকের 4 থেকে 5% কস্ট অফ ডিপোজিট হয়। এবার ব্যাংক লোন দিচ্ছে। লোন কাদের দিচ্ছে? বড় বড় শিল্পপতিদের দিচ্ছে, শিক্ষার জন্য দিচ্ছে, বাড়ি করার জন্য দিচ্ছে, পার্সোনাল লোন দিচ্ছে, ক্রেডিট কার্ড দিচ্ছে। এই সমস্ত লোনের বিভিন্ন হার আছে, যেমন যেগুলো আনসিকিউরড লোন, ওভারড্রাফট, পার্সোনাল লোন, এসব, ক্রেডিট কার্ড, এসবের সুদ অনেক বেশি, 15 থেকে 30%। আবার এডুকেশন লোন, হাউজিং লোন, এগুলো 8 থেকে 10%। শিল্প বা ব্যবসার জন্য লোন 10 থেকে 12%। এই গড় যদি আমি করি তাহলে দেখবো হয়তো 8% কি 9% আমার সুদের থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে ইন্টারেস্টের মার্জিন কি হলো? ইন্টারেস্ট পেড যদি গড় 5% হয় আর ইন্টারেস্ট আর্ন যদি 9% হয় গড়ে, তাহলে আমার শতকরা ডিফারেন্স হচ্ছে 4%। তাহলে এই 4% হচ্ছে আমার প্রফিট। এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ ব্যাংকের, এই ছিল ব্যবস্থা। কিন্তু পরবর্তীকালে ব্যাংকের কার্যকলাপ পরিধি অনেক বেড়ে গেছে। ব্যাংক এখন নানা রকম সার্ভিস প্রদান করে, ব্যাংক এখন ইনভেস্টমেন্ট করে, ব্যাংক এখন শেয়ার মার্কেটে টাকা খাটায়। এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের আরও নানাভাবে ইনকাম হচ্ছে। তার ভিতর একটা প্রধান ইনকাম হচ্ছে ফিজ ইনকাম। আপনারা দৈনন্দিন জীবনে প্রায় দেখবেন আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকার জন্যে 100 টাকা কেটে নিয়েছে, কি 50 টাকা কেটে নিয়েছে, চেক রিটার্ন হওয়ার জন্য 200 টাকা কেটে নিয়েছে। আপনাকে যে মোবাইলে রেগুলার SMS পাঠায়, আপনার ব্যালেন্স কত, আপনার কি ট্রানজ্যাকশান করেছেন, এই যে SMS সার্ভিস দেয়, তার জন্যে 20 টাকা কেটেছে। এগুলোকে বলে ফিজ ইনকাম। তারপরে লেটার অফ ক্রেডিট, লেটার অফ গ্যারান্টি ইস্যু করে, ফান্ড ট্রান্সফার করে। আমি এখান থেকে দিল্লি থেকে বোম্বে, আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। এই যে ফান্ড ট্রান্সফার, এর জন্যও ফিজ বা কমিশন আছে। ড্রাফট কিনছে, পে অর্ডার কিনছে, এই সমস্ত ক্ষেত্রে নানা রকম কমিশন বা ফিজ আছে। এটা একটা আজকে বড় রকম ইনকাম। তাহলে ইন্টারেস্ট ইনকাম, ফিজ ইনকাম, ইনভেস্টমেন্টের উপর ইনকাম, শেয়ার মার্কেট থেকে ট্রেডিংয়ে ইনকাম, এই বিভিন্ন রকম ইনকাম আছে।
আর খরচের দিকে ডিপোজিটারদের ইন্টারেস্ট দিতে হয়, সেটা একটা বড় খরচ, সবচেয়ে বড় খরচ। তারপরে দ্বিতীয় বড় খরচ হচ্ছে স্টাফদের মাইনে। তো এই মুহূর্তে স্টাফদের মাইনে চাপটা ব্যাংকের অনেক কমে গেছে, তার কারণ এখন কম্পিউটারাইজেশন হয়ে যাওয়ার পরে 3 ভাগের 1 ভাগ কর্মচারীও কোনো ব্রাঞ্চে নেই। যেখানে 50 জন বা 60 জন কর্মচারী ছিল আজ থেকে 10-15 বছর আগে, এখন সেখানে 10 থেকে 15 জন কর্মচারী দিয়ে কাজ চলছে। অতএব স্টাফ এক্সপেন্ডিচার ব্যাংকের কমে গেছে। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে ব্যাংক এইভাবে আয় করে। এর ভিতর আর একটা ব্যয় ব্যাংকের বেড়ে গেছে, যেটা এই প্রসঙ্গেও বলে দেওয়া দরকার। ব্যাংকের উপর চাপ বাড়ছে, ক্রমাগত চাপ বাড়ছে। সেটা হচ্ছে ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটস, অর্থাৎ যে লোনগুলো আদায় হচ্ছে না তার জন্যে ব্যাংকের খাতায় কিছু টাকা জমা করে রাখতে হয় প্রতি বৎসর। তাকে বলে প্রভিশনিং। অর্থাৎ আমার নামে 100 টাকা লোন নিয়ে আছে, আমি 100 টাকা দিতে পারছি না সময় মতো, এই 100 টাকার জন্যে আমার অনাদায় ঋণের বাবদ ব্যাংকের আয়ের থেকে 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে প্রতি বৎসর আলাদা করে খরচের খাতায় রেখে দিতে হয়। তাকে বলে প্রভিশনিং। এটা একটা বিরাট খরচ ব্যাংকের এই মুহূর্তে। এই দুটো তফাৎ যা হবে সেটাই হচ্ছে ব্যাংকের আয়। এবার আমরা বলি যে ব্যাংক তো আমরা অনেকটা বুঝলাম, ব্যাংকের তো অনেক শ্রেণীবিভাগ আছে, সেটা তো স্যার বললেন না আপনি। হ্যাঁ, ব্যাংকের শ্রেণীবিভাগ হচ্ছে, ব্যাংকের সমস্ত ব্যাংকের মাথার উপর রয়েছে রিজার্ভ ব্যাংক। এই রিজার্ভ ব্যাংকের আন্ডারে বিভিন্ন ব্যাংক রয়েছে, তাদের চরিত্র অনুযায়ী তাদের আমরা মোটামুটি প্রধান ব্যাংকগুলোকে আমরা ভাগ করতে পারি। এর বাইরেও কিছু ক্লাসিফিকেশান থাকতে পারে। প্রথম হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক প্রথম হচ্ছে 2 রকম। এক হচ্ছে স্টেট ওন্ড সরকারি ব্যাংক, আর একটা হচ্ছে বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক আবার 2 রকম, এক হচ্ছে ডোমেস্টিক আর এক হচ্ছে ফরেন। এরপরে আমরা যাব কোঅপারেটিভ ব্যাংক। আপনারা প্রায় খবরের কাগজ দেখেন রিজার্ভ ব্যাংক অমুক অমুক কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে জালিয়াতির জন্যে, ফ্রডের জন্যে, নানা কারণে। প্রায় মাসে 1 দিন 2 দিন দেখা যাবে যে এই কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে গেছে, ওই কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক আছে চরিত্র অনুযায়ী। তৃতীয়ত রিজনাল রুরাল ব্যাংক। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে গ্রামীণ ব্যাংক তৈরি করা হয়েছিল এক সময়, তাদের বলা হয় রিজনাল রুরাল ব্যাংক। তারা সাধারণত গ্রাম ভিত্তিক কাজ করে, গ্রামের দিকেই তাদের দেখা যায়। এছাড়া আছে স্মল ফাইন্যান্স ব্যাংক। আপনার হাতে 500 কোটি টাকা থাকলে পুঁজি, আপনি একটা ব্যাংক, রিজার্ভ ব্যাংকের লাইসেন্স নিয়ে আপনি একটা ব্যাংক ওপেন করতে পারেন। ন্যূনতম পুঁজি লাগবে 500 কোটি টাকা। অর্থাৎ ব্যাংক খোলা আজকালকার দিনে খুব কঠিন ব্যাপার না, শুধু কাগজপত্র রেডি করে রিজার্ভ ব্যাংকের অনুমতিটা নিতে হবে। এই হচ্ছে ব্যাংকের ক্লাসিফিকেশন। এর বাইরেও আরও ছোটোখাটো 2-4 রকম থাকতে পারে, সেগুলো লোকাল এরিয়া ব্যাংক ট্যাঙ্ক এরকম আছে, সেগুলো আমি এত ডিটেলে যাচ্ছি না। মেজর যে ব্যাংকগুলো আপনারা চোখে দেখতে পান, লেখা থাকে সাইনবোর্ড, আমি সেগুলোর কথাই বললাম। আর একটা ধাপে আমি 2টো বিষয় আলোচনা করতে পারি যে 8-এর দশক থেকে ব্যাংকের উপর নিয়ন্ত্রণ আরও বেড়েছে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেগুলেশনের একটা ব্যাসেল কমিটি হয়েছিল 1974 সালে। তারা ব্যাংকের বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্টের সম্বন্ধে কিছু অ্যাডভাইস করেছিল। সারা পৃথিবীর সমস্ত দেশের ব্যাংকগুলোকে সেটা মান্যতা দিতে হবে, ইন্টারন্যাশনাল রেগুলেশন।
সেই ব্যাসেল কমিটির রিপোর্ট ভারতবর্ষে কার্যকারী হয় 1999 সালে প্রথম। সেখানে 3টে ফ্যাক্টরকে জোর দেওয়া হয়েছিল। বলা যেতে পারে ব্যাসেলের 3টে পিলার ছিল। সেই 3টে পিলার হচ্ছে ক্যাপিটাল রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক। 1980-81 সালে প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্ম ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক আরোপ করে। এই প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্মটা আসার পরে ব্যাংকগুলো টালমাটাল খেয়ে যায়, বহু ব্যাংক লোকসানে চলে যেতে থাকে, লাল বাতি জ্বলতে থাকে। প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্ম চালু করার আগে ব্যাংকগুলো কী করত, যে লোন দেওয়া হয়েছে বা যেখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেখানে টাকা আয় হোক না হোক, ব্যাংক তার উপর ইন্টারেস্ট চাপিয়ে, অ্যাসেটের উপর ইন্টারেস্ট, তার মানে সেটা আবার প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট সাইডে অর্থাৎ ইনকামের দিকে আসবে। রিজার্ভ ব্যাংক বলল, না, রুখো বেটা, যে লোন আদায় হচ্ছে না, যে ইন্টারেস্ট একবার রিপেমেন্ট হয়নি, তার উপর তুমি কোনো ইন্টারেস্ট লাগাতে পারবে না, করে তোমার আয় শো করতে পারবে না, শো আপ করতে পারবে না, ওসব 420 ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস করতে পারবে না। পাবলিককে ট্রান্সপারেন্ট স্বচ্ছ ব্যালেন্স শিট দেখাতে হবে। ইনকাম হয়নি, তুমি কাগজে 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 ইনকাম দেখালে চলবে না। এটাই ছিল প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্ম। সেখানে বলা হলো ইনকাম রেকগনিশন, অ্যাসেট ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং। ইনকাম রেকগনিশন, যে ইনকাম কোনটা আদায় হচ্ছে না অথচ তুমি ইনকাম দেখাবে, সেটা হবে না। আর অ্যাসেট ক্লাসিফিকেশন, ব্যাংকের অ্যাসেট কোনটা এটা আমার বলা হয়নি, বলা উচিত ছিল। আমরা দুটো জিনিস জানি, লায়াবিলিটি, অ্যাসেট। ব্যালেন্স শিটের দুদিকে থাকে, লায়াবিলিটি, অ্যাসেট। ব্যাংকের লায়াবিলিটি কি? আমি সুজয় দে, আমার 2 লাখ টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংক আমার কাছে ঋণী, তার মানে আমার 2 লাখ টাকা হচ্ছে ওর লায়াবিলিটি। অর্থাৎ ব্যাংকের যত ডিপোজিট নিয়েছে ব্যাংক, সে 1000 কোটি হোক, 5000 কোটি টাকা হোক, 10,000 কোটি হোক, সবটা হচ্ছে তার লায়াবিলিটি। আর অ্যাসেট কোনটা? ব্যাংক যে টাকাটা আদানি, আম্বানি, গোয়েঙ্কা এদের দিচ্ছে, তারপর আমাদের দিচ্ছে, কাউকে এডুকেশন লোনের জন্যে, কাউকে স্কুটার কেনার জন্যে, কাউকে বাড়ি করার জন্যে যে লোন দিচ্ছে, ক্রেডিট কার্ড ব্যবহারে বলছে বাই নাও পে লেটার, ক্রেডিট কার্ড ঢুকিয়ে টাকা তুমি নিয়ে নাও, পরে আমাকে দিও, বাই নাও পে লেটার। এই যে এইগুলো হচ্ছে তার কাছে অ্যাসেট। অ্যাসেট তখনই যখন সেই যে সম্পদ থেকে বা সেই জিনিসটা থেকে আমার আয় আসে। আয় যদি না আসে তাহলে আর সেটা অ্যাসেট না, সেটা তখন নন পারফর্মিং অ্যাসেট, অনুৎপাদক সম্পদ। অর্থনীতিতে অ্যাসেট তাকে বলে যা থেকে আমি নিয়মিত একটা আয় পাই, সেটা হচ্ছে অ্যাসেট। ব্যাংকের কাছে অ্যাসেট হচ্ছে তার লোন, ইনভেস্টমেন্ট। এখন সেখান থেকে যদি আয় বন্ধ হয়ে যায় তাহলে সেটা অনুৎপাদক সম্পদ হয়ে গেল, এনপি হয়ে গেল। বরং তার জন্য তখন তাকে নিজের ঘরের যে আয় হচ্ছে, অন্য আয়, সেই আয় থেকে প্রভিশনিংয়ের জন্য টাকা রাখতে হবে। দুদিক থেকে খরচ। এক তো আমার লোন থেকে, আমি যে লোনটা নিয়েছি তার থেকে ও কোনো ইনকাম পাচ্ছে না, আমি টাকা ফেরত দিচ্ছি না। প্লাস আমার এই লোনটা ব্যাংকের খাতায় যাতে এই পরিমাণ টাকা সে জমাতে পারে,
ডেপ্রিসিয়েশন হিসেবে, অনেকটা ডেপ্রিসিয়েশন ফান্ডের মতো সে প্রভিশনিং ফান্ড করছে, যাতে এই 1 লাখ টাকা সে কর্তৃপক্ষকে বুঝ করে দিতে পারে। সেই জন্য তার আয়ের থেকে এখানে কিছু টাকা জমা করে রাখছে, সব টাকা সে লভ্যাংশ হিসেবে দেখাতে পারছে না। ক্লিয়ার হলো? প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্মে 3টে স্তম্ভ: ইনকাম রেকগনিশন, অ্যাসেট ক্লাসিফিকেশন, প্রভিশনিং। 3টেই আমরা আলোচনা করলাম। এর আগে ব্যাসেল বলেছি, ব্যাসেলেরও 3টে স্তম্ভ ছিল, এবং ব্যাসেলের 3টে অ্যাকর্ড বা 3টে স্তর ছিল, ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3। সেই ব্যাসেলে বলা হয়েছিল যে তোমার যে সমস্ত রিস্ক অ্যাসেট আছে তার জন্য তোমাকে ক্যাপিটাল রিজার্ভ রাখতে হবে। তার জন্য কনসেপ্ট এলো টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। ব্যাঙ্কগুলোতে নতুন একটা দপ্তর সব ব্যাংকে খুলে গেল, তাকে বলা হলো রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। অর্থাৎ ব্যাংকের রিস্ক কোথায়, কোন অ্যাসেটে কত রিস্ক, তার জন্য কত ফান্ড রাখতে হবে, কত ক্যাপিটাল প্রভিশনিং করে রাখতে হবে, রিজার্ভ রাখতে হবে, এই সমস্ত দেখভাল করার জন্য নতুন একটা দপ্তর 21 শতকের প্রথম দিকে, 2000 সালের প্রথম দিকে নতুন একটা দপ্তর খুললো সব ব্যাংকের হেডকোয়ার্টারে। তার নাম হলো রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তার জন্য একজন জেনারেল ম্যানেজার সব জায়গায় থাকলো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাদের মাথায় প্রায় আসে যে ব্যাংকের উপর এত রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ, তাহলে এক এক ব্যাংকের সুদ এক এক রকম কেন? সরকারি ব্যাংকগুলো এক একজন এক এক রকমভাবে সুদ দিচ্ছে কেন? এক্ষেত্রে রিজার্ভ ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে যে তোমার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, তোমার লিকুইডিটির পজিশন অনুযায়ী তুমি তোমার ডিপোজিটের উপর কত সুদ দেবে সেটাই স্থির করবে। সেই জন্যে রিজার্ভ ব্যাংক এ ব্যাপারে বহু আগে রিজার্ভ ব্যাংক ডিপোজিটের রেট ঠিক করে দিত। সব ব্যাংক, অন্তত সরকারি ব্যাংকগুলো সেই রেট অনুযায়ী ডিপোজিটারদের ইন্টারেস্ট দিত। এখন সব ব্যাংক নিজের মতো, আপনি স্টেট ব্যাংকে একরকম হার দেখবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একরকম হার দেখবেন, কানাড়া ব্যাংকে একরকম, বরোদা ব্যাংকে একরকম, ব্যাংক অফ ইন্ডিয়ায় একরকম, ব্যাংক অফ মহারাষ্ট্রে একরকম, ওভারসিজ ব্যাংকে একরকম, ইউকো ব্যাংকে একরকম, ইন্ডিয়ান ব্যাংকে একরকম। প্রত্যেকে নিজস্ব তার লিকুইডিটি স্ট্রাকচার এবং রিস্ক ম্যানেজমেন্টের পজিশান অনুযায়ী তার ইন্টারেস্ট রেট ডিপোজিটারদের কী দেবে এবং তার কবে টাকা, 2 বছর বাদে আমার প্রচুর টাকা ফেরত চলে যাবে, হয়তো ডিপোজিট চলে যাবে, ম্যাচিওর্ড হয়ে যাবে, কোটি কোটি টাকা ম্যাচিওর্ড হয়ে যাবে, তাহলে সেই সময় আমার ফান্ড কমে যাবে। তাহলে তখন সে ঠিক করলো 2 বছরের উপরের রেটে আমি একটু ইন্টারেস্ট রেট বেশি দেব, যাতে ওই পিরিয়ডে যারা টাকা রাখতে চায় তারা আমার কাছেই টাকাটা রাখবে, ওই পিরিয়ডের জন্যে বেশি ডিপোজিট আমি চাই। এইভাবে যদি আমার মনে হয় এই মুহূর্তে আমার প্রচুর টাকার দরকার, তাহলে আমি বলবো 1 বছরের কম পিরিয়ড বা 6 মাসের কম পিরিয়ডে আমি প্রায় 2 বছরের রেট যা সেই রেটই দিচ্ছি। এখন দেখা যাবে 2 বছর 3 বছরের রেট তুলনামূলকভাবে অনেক কম। এটা নির্ভর করছে তার লিকুইডিটি পজিশন, তার ফান্ডের পজিশনের উপর, কখন তার ফান্ডের কী প্রয়োজন পড়বে সেই অনুযায়ী। এই মোটামুটি। আর বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় এখন শুধু শিল্পপতিরা লোন পান না, এখন সাধারণ মানুষ, কৃষকরা, শিল্পীরা মানে হস্তশিল্পীরা, ছোটোখাটো
কলকারখানা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, এরা ঋণ পায়। মধ্যবিত্ত নিম্নবিত্তরা বাড়িঘর করার জন্যে, গাড়ি কেনার জন্যে নানা রকম লোনের ব্যবস্থা আছে। আর ছাত্রছাত্রীদের এডুকেশন লোনের ব্যবস্থা আছে উচ্চশিক্ষা লাভের জন্যে। তাহলে আমাদের ব্যাংক কীভাবে কাজ করে তার অনেকটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব যে সাধারণ ব্যাংকিং ব্যবস্থা থেকে, অর্থাৎ ম্যানুয়াল ব্যাংকিং, সেই ১,৫০০ পৃষ্ঠার এত বড় এত চওড়া ১,৫০০ একটা জাবেদা বা লেজার তোলা খুব সহজ ব্যাপার ছিল না। আপনি হুট করে এমনি উঁচু করতে পারবেন না, এত ভারী। ১,৫০০ পৃষ্ঠা, মোটা ১,৫০০ পৃষ্ঠা, কষি টানা, এতটা লম্বা, মোটামুটি ১ ফুট লম্বা ১ ফুট চওড়া। সেই লেজারে প্রত্যেকের যার অ্যাকাউন্ট তার নাম লেখা, অ্যাকাউন্ট নাম্বার লেখা, সেখানেই ডেবিট ক্রেডিট জমা খরচ হাতে লেখা হতো। এই ব্যবস্থা থেকে আস্তে আস্তে আমরা ভার্চুয়াল ব্যাংকিংয়ে কীভাবে এলাম সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। ৯-এর দশক থেকে কম্পিউটারাইজেশন আসা শুরু হয়ে যায়। ধীরে ধীরে বড় বড় অফিসে, ব্যাংকের হেড অফিসে, এসব জায়গায় কম্পিউটারে কাজ শুরু হয়েছে। কিন্তু ব্রাঞ্চ লেভেলে তখনও পুরো মাত্রায় কম্পিউটারাইজেশন আসেনি। এই যে আজকে যে স্ট্রাকচারে আপনারা দেখছেন যে ব্যাংকের যদি ৫০০টা শাখা থাকে, বা স্টেট ব্যাংকের মতো বড় ব্যাংকের যদি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ শাখা থাকে, সবাই সাথে যুক্ত। মুহূর্তের ভিতর সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিতে পারি, সেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে আমি টাকা এখানে বসে তুলতে পারি। হায়দ্রাবাদের স্টেট ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকলে আমি স্টেট ব্যাংক বারাসাতে দাঁড়িয়ে টাকা তুলতে পারি মুহূর্তের ভিতর। এই যে ভার্চুয়াল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং, এটা মোটামুটি এই যে যাকে আমরা আজকে বলছি সিবিএস, কোর ব্যাংকিং সিস্টেম, এই ব্যবস্থাটা এলো মোটামুটি সম্পূর্ণ হলো ২০০০ থেকে ২০১০ সালের ভিতর। ২০০০ থেকে ২০১০-এর ভিতর। তার আগে ছোট ভাবে কম্পিউটারাইজেশন এসেছে, কিন্তু সেটা কমপ্লিট না, এবং সেটা ইন্টার ব্রাঞ্চ কানেক্টেড ছিল না। টোটাল ব্যাংকিং সিস্টেম বলে একটা জিনিস এসেছিল, টিবিএম, সেটা শুধু ব্রাঞ্চের জন্যে, ব্রাঞ্চের কাজকর্ম কম্পিউটারে হচ্ছিল। কিন্তু সব ব্রাঞ্চের সাথে সবাই যোগাযোগ, হেড অফিসের যোগাযোগ, যেখানে ইচ্ছে বসে আপনি কাজ করতে পারবেন, এই ব্যবস্থাটা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম, সিবিএস। এই কাজটা কমপ্লিট হয় মোটামুটি ২০০০ সাল থেকে ২০১০ সালের ভিতর। এবং এইটা হয়ে যাওয়ার ফলে ব্যাংকে লোক 3/1 ভাগ এসে যায়। যেখানে 50 জন ছিল সেখানে এখন 15 জন এসে গেছে। লোকের দরকার হচ্ছে না এবং লোক যাচ্ছেও না। আমরা যখন প্রথম ব্যাংকে কাজ করেছি তখন পেনশন, স্কুলের টিচারদের মাইনে, কৃষকদের ভাতা দেওয়া, দরজা খুললে কই মাছের ঝাঁকের মতো হাজারে হাজারে শয়ে লোক ব্যাংকে ঢুকে যেত। ব্যাংকের প্রেমিসেসের বাইরে যে খোলা জায়গা সেখানে লোকারণ্য হয়ে থাকত। এখন আর ব্যাংকে আপনি সেই মাছের বাজারের দৃশ্য দেখবেন না। এখন সব ডিজিটালি হয়ে গেছে। লোকে আর ব্যাংকে যায় না, এটিএমে যায়, টাকা তুলে নিয়ে আসে। চেক বই মোবাইল অ্যাপে অর্ডার দিচ্ছে, বাড়িতে চেক বই চলে আসছে। আপনার ব্যাংকে নর্মালি কোনো দরকারই নেই যাবার। আপনি একটা এফডি খুলবেন, মোবাইলে রিকোয়েস্ট পাঠিয়ে দিন, এফডি খুলে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে এফডি খুলে যাবে, আপনার মোবাইল অ্যাপে
এফডির অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ ম্যাচুরিটি সব এসে যাবে। সার্টিফিকেট ফিজিক্যালি রাখার কোনো দরকারও নেই, আপনার প্রয়োজনও হবে না। এই হচ্ছে ডিজিটাল ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিং। এখন আর এমনও হতে পারে, আজকে এখনও বিল্ডিং দেখছেন, ব্যাংক বলে সাইনবোর্ড আছে, কিছুদিন বাদে বহু ব্রাঞ্চ আর থাকবে না, শুধু নামে থাকবে, কিন্তু কোনো ফিজিক্যাল বিল্ডিং আর থাকবে না। সেটা হবে কমপ্লিট ভার্চুয়াল ব্যাংকিং। কোনো অস্তিত্বই থাকবে না ব্যাংকের বিল্ডিংয়ের, কোনো লোক থাকবে না সেখানে, কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে সব কিছু কন্ট্রোল হবে এবং আপনি সব সার্ভিসও পেয়ে যাবেন। আমরা আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিং থেকে ভার্চুয়াল ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং সত্যি ব্যাংকে কাজ কমে গেছে। ব্যাংকের যে অমানবিক কাজগুলো করতে হতো আগে, ওই ১,৫০০ পৃষ্ঠার প্রতিটা পৃষ্ঠার থেকে খাতায় কার কত টাকা আছে তুলে সেটা সব যোগ করে ব্যাংকের টোটাল ডিপোজিটের সাথে মেলানো, ব্যালেন্সিং বলতো, এটা তোলা যোগ দেওয়া সবই ম্যানুয়ালি করতে হতো। ইন্টারেস্ট, কার কবে টাকা তুলেছে সারা মাসে সেই হিসেব করে করে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হতো। সেই যে কী অমানসিক কাজ, আজকের তরুণী যারা ব্যাংকে কাজ করে তারা বুঝবে না, তাদের বোঝানোর দরকারও নেই। তারা একেবারেই কম্পিউটার নির্ভর, তাদের পড়াশুনো, ব্যাংকের নিয়মকানুন, নেগোশিয়েবল অ্যাক্ট, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, এরা এসব পড়াশুনো করে না, ব্যাংকের ম্যানুয়াল পড়ে না। তার কারণ এখন সব মেনু বেসড। এই এক্স মারলে অ্যাকাউন্টের ছবি উঠে আসবে, তারপরে এই মারলে 1 মারলে এই হবে, 2 মারলে এই হবে, 3 মারলে এই হবে। সে আপনি 7 পাস 8 পাস যাকে বসিয়ে দেবেন সে করতে পারবে, কোনো বিদ্যা বুদ্ধির বিশেষ দরকার নেই, পুরোটাই মেনু বেসড। যা বুদ্ধি দরকার যারা আইটি ডিপার্টমেন্টে রয়েছেন, কন্ট্রোলিং অফিসে রয়েছেন, তারা সেগুলো দেখছেন। এবং মানুষের সাথে তো এখন সংযোগও নেই, কাস্টমারও যায় না, কাস্টমার রিলেশনও নেই, সবটাই এখন প্রায় ভার্চুয়ালি হয়ে গেছে। এই হচ্ছে জার্নি। বললাম যে ম্যানুয়ালে তখন কাস্টমারের সাথে ব্যাংকারের একটা হৃদ্যতা ছিল। অনেকে বলতেন একটু না এলে ভাল লাগে না, টাকা তোলাটা উদ্দেশ্য না, এই আপনাদের সাথে দেখা করা, একটু গল্প করা, একটু হাসি ছুড়ে দেওয়া, সেটা আজকে ব্যাংকে গেলে আপনি পাবেন না। সবাই মাথা নিচু করে কম্পিউটার টিপছে, কেউ আপনার মুখের দিকে তাকাবেন না। সে আমি রিটায়ার্ড একজন ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী হলে আমিও এই ব্যবহারই পাই, এটা নিয়ে আমি আর দুঃখ পাই না। ওই জন্য আমার আর ব্যাংকে যেতে হয় না, বৎসরে 1 দিন কি 2 দিন যাই কিনা সন্দেহ। তার কারণ এই যে কাস্টমার ব্যাংকারের যে একটা সম্পর্ক ছিল, হৃদ্যতা ছিল, ইন্টারাকশান ছিল, সেটা আজকে অতীত হয়ে গেছে। এখন আর কাস্টমার সার্ভিস বলে কিছু নেই, এটা এই চ্যাপ্টারটা ব্যাংক থেকে উঠে গেছে। আমাদের কিছু অল্প বিস্তর সবাইরই কিছু ব্যাংকে ডিপোজিট আছে। ব্যাংক ইজ সেফ। আমার টাকা কি ব্যাংকে সেফ? এই প্রশ্নটা তো সকলের মনে আসে। আমাদের অনেক কষ্টে অর্জিত আয় আমরা ব্যাংকে রেখেছি, আমরা তো অন্য বিনিয়োগের পথ জানি না, শিখিনি। আমাদের ওই সঞ্চিত টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, রেকারিং করা আছে, সেভিংসে আছে। তা আমাদের এই টাকাটা কতটা নিরাপদ? আপনাদের মনে আছে 2008-এ পৃথিবী কেঁপে গেছিল, পৃথিবীর অর্থনীতি, শিল্প, বাণিজ্য তছনছ হয়ে গেছিল একটা ভূমিকম্পে। মনে পড়ে সে ভূমিকম্পটা? লেম্যান ব্রাদার্স ব্যাংকের পতনে তারা হাউজিং লোন দিত এবং সেই লোন দিতে যে
ঠিকমতো রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারায় সেই কোম্পানি দেউলিয়াতে হয়ে যায়। এবং সেই কোম্পানি ইউএসএতে এত বড়, তাদের এত সম্পদ, এত প্রতিপত্তি ছিল যে তাদের পতনের ফলে সারা বিশ্বে পৃথিবীর প্রতিটা কোণার ব্যবসা বাণিজ্য নড়ে চড়ে উঠেছিল। হাজার হাজার লোকের চাকরি গেছিল, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছিল। 2008 লেমন ব্রাদার্সের ক্রাশ। তারপর এই কয়েক বছর দুই আগে পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক, পিএমসি ব্যাংক রান হয়, ক্রাশ হয়। কাগজে সবাই দেখেছেন, বোম্বেতে হই হই, কোটি কোটি টাকা সব ডিপোজিট, টাকা পাচ্ছে না 1 টাকাও। তারপর রিজার্ভ ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়। বছর খানেক আগে কি 2 বছর আগে ইয়েস ব্যাংকে বিপর্যয় এসেছিল। তার কিছুদিন আগে আইসিআইসিআই ব্যাংকের একটা বিপর্যয় এসেছিল। আর 2024-এ আমেরিকা যুক্তরাষ্ট্রের 16তম বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক রান হয়, বিপর্যয় হয়। তাহলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আর নিয়মিত এর আগেও বলেছি, তাই দেখবেন বিভিন্ন এই অমুক জেলার কোঅপারেটিভ ব্যাংক, অমুক জায়গার কোঅপারেটিভ ব্যাংক সব টাকা 9-6 হয়ে ভোগে চলে গেছে। সাধারণ মানুষের ডিপোজিট 9-6 হয়ে গেছে। তাহলে এই উদাহরণগুলো দেওয়ার কারণ হচ্ছে, ব্যাংকে আপনার টাকা আছে, সে সরকারি ব্যাংক বলুন, বেসরকারি ব্যাংক বলুন, দেশি ব্যাংক বলুন, বিদেশি ব্যাংক বলুন, নিরাপদ 100%, এই গ্যারান্টি আপনাকে কেউ দেবে না। এই গ্যারান্টি নেই বলে এই সমস্ত ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স করা আছে। খুব খুশি হওয়ার খবর নেই, আগে ছিল পার ডিপোজিটার পার ব্যাংক 1 লক্ষ টাকা ইন্স্যুরেন্স। আপনার 1 কোটি টাকা একটা ব্যাংকের ডিপোজিট থাকলে আপনি ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স বাবদ পাবেন 1 লাখ টাকা। সেটা এই বিজেপি সরকার আসার পরে ব্যাংকগুলো বেসরকারিকরণের উদ্যোগের সাথে সাথে সেটাকে একটু বাড়িয়েছে। 1 লাখ টাকা হয়েছে 5 লাখ। আপনার বিভিন্ন ফিক্সড ডিপোজিট, অনেকগুলো ফিক্সড ডিপোজিট মিলে আপনার আছে 15 লক্ষ টাকা। যদি ওই ব্যাংকটা উঠে যায়, বেসরকারিকরণ হয়ে যায়, তারপরে লাটে যায়, আপনি 5 লক্ষ টাকা পাবেন। সরকারি ব্যাংকও যদি তছনছ হয়ে যায়, উচ্ছন্নে যায় নীরব মোদীদের জন্যে, আপনি সরকারি ব্যাংক থাকলেও সরকারের কোনো গ্যারান্টি নেই, আপনি পাবেন 5 লক্ষ টাকা। আপনার যত টাকা ডিপোজিট থাক, আপনার যদি 2টো ব্যাংকে এরকম ডিপোজিট থাকে, তাহলে এই ব্যাংকে ম্যাক্সিমাম 5 লাখ, ওই ব্যাংকে ম্যাক্সিমাম 5 লাখ। পার ডিপোজিটার 5 লাখ, পার ব্যাংক, পার ডিপোজিটার পার ব্যাংক, নট পার ব্রাঞ্চ। একটা ব্যাংকের 3টে ব্রাঞ্চে আপনার টাকা থাকলে, যেহেতু এখন সিবিএস সিস্টেম, সবটাই একটা জায়গায় চলে আসছে, অতএব আপনি 5 লক্ষ টাকাই পাবেন ম্যাক্সিমাম। এই হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স, এই হচ্ছে আপনার সেফটি। সরকারি ব্যাংক বলে কিন্তু আপনি বিশেষ কোনো সুবিধা সরকার আপনাকে দেবে না। যে ব্যাংক যদি সত্যি একেবারে ডুবে যায়, লোকসানে চলে যায়, ব্যাংক চালাতে না পারে, তাহলে সরকার হাত তুলে নেবে।
অনেকক্ষণ বকলাম, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন হয়তো, তবে শেষকালে একটা কথা বলি, ভারতীয় ব্যাংকিং ইতিহাসের একটা ঐতিহাসিক পর্ব আছে, সেটা না বললে বোধহয় সবটা বলা হলো না। সেটা হচ্ছে 1969 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ব্যাংক জাতীয়করণ ভারতবর্ষে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল, যা পরবর্তীকালে এই বিজেপি দক্ষিণপন্থী সরকার আসার পরে সেই সরকারি ব্যাংকগুলোকে ধীরে ধীরে বেসরকারিকরণ এবং মার্জারের মাধ্যমে তার গুরুত্বটাকে লঘু করার চেষ্টা হচ্ছে। এবং একথা সে অস্বীকার করার উপায় নেই। 60-এর দশকের শেষ, 69 থেকে 7 এবং 8-এর দশকে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আমাদের মতো এই ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে জীবন জীবিকা নির্বাহ করেছি। আজকে এমন একটি প্রতিষ্ঠান গত 20-30 বছরে আপনি দেখাতে পারবেন না যেখানে হাজারে হাজারে শিক্ষিত যুবক রুটি রোজগারের ব্যবস্থা করতে পেরেছে। আমরা কংগ্রেসকে অনেক গালাগালি দিচ্ছি, তাদের পরিবারতন্ত্র, তাদের নানা কুকর্মের জন্যে, তাদের ধর্মীয় সংখ্যালঘুদের পৃষ্ঠপোষকতা করার জন্যে, তোষণ নীতির জন্যে আমরা অনেক কথা বলছি, কিন্তু ভালোটা কিন্তু বর্তমান সরকারও বলছে না, অন্যরাও বলছে না। আজকে গ্রাম পাড়াগায় ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে গেছে। আপনারা যারা আজকে বয়স্ক মানুষ, ভাবুন তো যে আপনারা যখন স্কুলে পড়তেন, ছোট্ট ছিলেন, 50-60 বছর আগে ব্যাংক কোথাও দেখেছেন কিনা, ব্যাংকের চেহারা দেখেছেন কিনা, আপনার বাপ ঠাকুরদাদাদের ব্যাংকে কারোর অ্যাকাউন্ট ছিল কিনা? এই যে যুগান্তকারী ঘটনা, যুগান্তকারী সিদ্ধান্ত, এ নিয়ে আলাদা একটা এপিসোড করা যেতে পারে, আলাদা একটা ভিডিও করা যেতে পারে, সেটাকে আমরা বিস্মৃত হচ্ছি এবং তার গুরুত্বটাকে লঘু করা হচ্ছে। আমরা বলছি সরকারি ব্যাংকে কাজ হয় না। আপনারা কখনো ভেবে দেখেছেন সরকারি ব্যাংক কি লোড নেয়? আজকে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকে যাবেন, ঝকঝকে, আপনি যাওয়া মাত্র চেয়ার দেবে, 10টা কি 12টা লোক হয়তো সারা ব্যাংকিং প্রেমিসেসে দেখতে পাবেন। আমি তাও দেখতে পাই না। আমার বাড়ির পাশে একটি এইচডিএফসি ব্যাংক আছে, 4-5 জনের বেশি কাস্টমার আমি যে কদিন গেছি দেখতে পাইনি। বেশিরভাগ লোকই অনলাইনে কাজ করেন, তাই হয়তো ফিজিক্যালি দেখতে পাই না। কিন্তু সরকারি ব্যাংকগুলো, স্কুলের টিচারদের মাসের প্রথমে হাজার হাজার স্কুলের টিচারের মাইনে দিতে হবে, সরকারি কর্মচারীদের মাইনে দিতে হবে, কৃষকদের কৃষক নিধির টাকা দিতে হবে, কন্যাশ্রীদের টাকা দিতে হবে, পেনশনভোগীদের সবাই পেনশন দিতে হবে। এই কাজগুলো কি বেসরকারি ব্যাংক করে? অতএব তাদের লাভ, তাদের ব্যবসার মডেল আর সরকারি ব্যাংকের ব্যবসার মডেল ছেড়ে দিন। বলুন যে এগুলো তোমাদের অপশনাল, না করলেও চলবে। এই যে মুদ্রা যোজনা, বিভিন্ন সরকারের ঋণ প্রকল্প, সেগুলো দায় নিতে হয় সরকারি ব্যাংকগুলোকে। সেগুলো সরকারি প্রশাসন থেকে চাপ আসে, কেন আপনারা এই লোন দিচ্ছেন না? এই যে আজকাল সেলফ হেল্প গ্রুপ লোন, আপনি জেনে না রাখুন, এসব লোন কোনোদিন আদায় হবে না। আবার একটা বড় ক্রাশ হবে। এই মহিলাদের যে বিভিন্ন গ্রুপের নামে লোন দেওয়া হচ্ছে, কোনো সম্পদ কোথাও সৃষ্টি হচ্ছে না, কেউ স্বনির্ভর হচ্ছে না। 15,000 টাকা লোন নিচ্ছে, 15,000 টাকা শোধ করছে,
পরের বার 25,000, 25,000 শোধ করছে 50,000, এই করতে করতে একদিন 1 লাখ, 2 লাখ, 5 লাখ হবে, তারপরে আর দিতে পারবে না, পুরো টাকাটাই ভোগে। তখন সম্পদ যদি সৃষ্টি না হয়, অ্যাসেট ক্রিয়েশন যদি না হয়, তাহলে সে কি করে ভবিষ্যতে টাকা দেবে? এরা টাকা দেয়, আমরাও দেখেছি। আমরা যখন কৃষকদের কৃষিকাজের জন্য লোন দিতাম, গতবার 2,000 নিয়েছিস রহিম বাবু, এবার একটু বাড়িয়ে দিন, ঠিক আছে 2,500 নে। একই জমি, একই চাষ, বাবু চাষের খরচ বেড়ে গেছে, এবার 3,000 করে দিন, দিলাম। এইভাবে চলছে 4,000, 5,000, 6,000। তারপরে একদিন কোনো সিকিউরিটি নেই তো, একদিন খরা হোক, তার বাড়িতে অসুখ হোক, তার কারণ তার তো কোনো সম্পদ সৃষ্টি করতে পারছি না, তার তো আয়ের অন্য কোনো প্রকল্প আমি দিতে পারিনি। ব্যাংক লোন দিয়ে তো একটা মানুষকে শুধু স্বনির্ভর করা যায় না, তার জন্য রাষ্ট্রের একটা বিশাল ভূমিকা থাকে, সেটা হয়নি। ওই ডিএম এসডিও হল্লা গল্লা চেঁচামেচিতে এই লোনগুলো ব্যাংক দিচ্ছে, আর এগুলো অনাদায় হয়ে যাচ্ছে, ঋণ মুকুব হচ্ছে। অতএব আমাদের ডিপোজিটের উপর চাপ দিন দিন বাড়ছে। সেই চাপের জন্যে কি হচ্ছে, ইন্টারেস্ট থেকে লোনের ইন্টারেস্ট কম পাচ্ছে বলে আমাদের ইন্টারেস্ট ক্রমাগত কমাচ্ছে ডিপোজিটের উপর। যেহেতু ওখানে অনাদায়ও থাকছে, ইন্টারেস্টের ইনকাম হচ্ছে না, সেই জন্য কী হচ্ছে, তার আয়টাকে সমান রাখতে হলে ডিপোজিটের ইন্টারেস্টটা কমাতে হবে। যেটা আমি যখন রিটায়ার করেছিলাম 11% টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট ছিল, তারপরে 9%-এ রিনিউ করলাম, তারপরে কমতে কমতে সেটা 6% হলো, আবার এখন একটু বেড়ে 7% হয়েছে। তাহলে একটা মানুষের ইনকাম আমাদের কমে যাচ্ছে ক্রমাগত, ব্যাংক ক্রমাগত ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে। কিন্তু এইভাবে চলতে থাকলে একদিন আমাদের ডিপোজিটও বিপন্ন হয়ে পড়বে, বলবে তোমার সব টাকা ফেরত দিতে পারছি না, তুমি তোমার মোট যে ডিপোজিট আছে তার 80% নাও কি 50% নাও, বাকিটা কিস্তিতে কিস্তিতে নিও। একটা শেয়ার দিচ্ছি, ব্যাংকের 10খানা শেয়ার ধরিয়ে দিল, বলে এটা নিয়ে তুমি রেখে দাও। তা অতএব যে ব্যাংকেই রাখুন নিরাপদ নয়। তবে আমি আপনাদের বলবো, এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বলিষ্ঠ শক্তিশালী বেসরকারি ব্যাংক যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এরকম ব্যাংকে টাকা রাখুন। হঠাৎ কোঅপারেটিভ ব্যাংক বা এখানে ওখানে কোথাও টাকা রাখতে যাবেন না। হ্যাঁ, পোস্ট অফিসের টাকা নিরাপদ এবং সেখানে ইন্স্যুরেন্সের ব্যাপার নেই। পোস্ট অফিসের ডিপোজিটের 100% গ্যারান্টি কেন্দ্রীয় সরকারের, সেখানে আপনার 100% গ্যারান্টি রয়েছে যে টাকা মার যাবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।